Good afternoon, friends. Welcome to Rudra Study for Success online class. আমি আশিস। রুদ্র স্টাডিতে আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান পলিটির জন্য লাইভ ক্লাস করাবো। রুদ্র স্টাডির টিমের পক্ষ থেকে তোমাদের জন্য যারা বিশেষ করে WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য 1 বছরের একটি ফুল কোর্সের আয়োজন করা হয়েছে, যেটা WBCS প্রিলিমস এবং মেন্স দুটোই কভার করছে। সেখানে আমি এবং আমার সাথে আরও অভিজ্ঞ এডুকেটররা প্রত্যেকটি সাবজেক্টের ওপর আলাদা আলাদা করে তোমাদের লাইভে ক্লাস নেবেন। এর সাথে থাকছে 2 জন WBCS অফিসারের গাইডেন্স। আমরা যে স্টাডি মেটেরিয়ালস দিচ্ছি সেটা প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালস এবং সেটা তোমাদের বাড়িতে স্পিড পোস্টে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি। এবং এই কোর্সের মধ্যে আরও যেটা থাকছে সেটা হলো উইকলি একটা করে মক টেস্ট এবং মান্থলি একটা করে মক টেস্ট। তোমরা যদি এই কোর্সটা সম্পর্কে ডিটেলস জানতে চাও আমাদের যে দেওয়া নাম্বারে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এই ডেমো ক্লাসে আমি আজ যেটা করাবো সেটা WBCS এর ইন্ডিয়ান পলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। সেই ফান্ডামেন্টাল রাইটসের কিছু অংশ একটু ডিটেলে জানবো এবং আলোচনা করব। তো সঙ্গে থেকো, চলো শুরু করা যাক। দেখো, রাইটস এই কথাটা যখন আইলো তখন এই রাইটস অনেক ধরনের হয়। যেমন হচ্ছে ধরো ন্যাচারাল রাইটস, কোথা থেকে পাচ্ছি না আমরা নেচার থেকে পাচ্ছি, যেমন রাইট টু লাইফ, এগুলো হচ্ছে ন্যাচারাল রাইটস, মানে আমাদের বেঁচে থাকার যে রাইট, ঠিক আছে। এবার ধরো আরও আছে যেমন কনস্টিটিউশনাল রাইট, সেটা কিসের ওপর ভিত্তি করে না সোর্স অফ অরিজিন, ঠিক আছে, অরিজিনটা কোথায়, তাহলে এই রাইটসের অরিজিন কোথায় না কনস্টিটিউশনাল, সেই জন্য একে বলা হয় কনস্টিটিউশনাল রাইট। তারপর ধরো লিগ্যাল রাইটস। লিগ্যাল রাইটস কখন আমরা বলবো, যখন কোনো ল থেকে আমরা সেই রাইটসগুলো পাই, যেমন রাইট টু ভোট হচ্ছে একটা লিগ্যাল রাইটস। এরকম ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে বেসিক রাইটস। তো এই হলো বিভিন্ন ধরনের রাইট। তো আরও যে সমস্ত রাইটগুলো আছে সেগুলো ক্লাসে আমি তোমাদের আলোচনা করব। তো এই রাইটসগুলো আমরা যখন পড়ছি, এই রাইটসগুলোর অরিজিন কোথায় আমাকে জানতে হবে। তো এই রাইটসের অরিজিন হচ্ছে ইংল্যান্ড। 1215 সালে কিং জন অফ ইংল্যান্ড একটা তাদের যে সিটিজেন্স যারা ছিল তাদের সাথে একটা চুক্তি করে। সেই চুক্তিটা কি নাম না ম্যাগনা কার্টা লিবার্টেটাম। এর কথার মানে হচ্ছে দ্য গ্রেট চার্টার অফ ফ্রিডম। লিবার্টেটাম কথাটা কোথা থেকে এসছে, লিবার্টি, আর ম্যাগনা কার্টা মানে হচ্ছে গ্রেট চার্টার। তো এটা হচ্ছে কত সালে না 1215 সালে। তাহলে ভাবো কত আগেই ইংল্যান্ডে এই রাইটসের ব্যাপারটা এসছে। তো এই যে ম্যাগনা কার্টা লিবার্টেটামে যে রাইটসগুলো আছে তার মধ্যে কিছু কিছু ছিল কোয়ালিফাইড রাইটস। কোয়ালিফাইড বলতে মানে ধরো এই উইমেনদের জন্য কিছু ছিল, মেনদের জন্য কিছু ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়ালিফাইড রাইটস। তো প্রথম USA যে রাইটসটা দেয় সেটা হচ্ছে গ্যারেন্টিড রাইটস। গ্যারেন্টিড কার দ্বারা গ্যারেন্টিড, তো গ্যারেন্টার তো কাউকে থাকতে হবে। গ্যারেন্টিড রাইটস দিচ্ছি বলছি আমরা, কিন্তু গ্যারেন্টার কাউকে থাকতে হবে। সেই গ্যারেন্টারকে না ফান্ডামেন্টাল ল অফ ল্যান্ড। তো এখানে দেখো
আমরা যেটা বলছি, in USA guaranteed rights by the fundamental law of the land. Fundamental law of the land কোনটা? Fundamental law of the land হচ্ছে কনস্টিটিউশন। তো ইউএসএ হলো প্রথম যে নেশন যে গ্যারেন্টিড রাইটস দেয়। গ্যারেন্টিড রাইটস কার দ্বারা? না, কনস্টিটিউশন দ্বারা। এটা প্রথম ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট, ঠিক আছে? তো সেই ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়েই এইটা দেয়, মানে রাইটসগুলো দেয়, গ্যারেন্টিড রাইটস। আমাদের এখানে আর অ্যামেন্ডমেন্টের দরকার পড়েনি, কনস্টিটিউশনাল ফ্রেমাররা একদম প্রথম থেকেই দিয়ে দিয়েছে কনস্টিটিউশনে, ঠিক আছে? একটা বিশাল বড় ব্যাপার। তো এই ইউএসএতে যে রাইটসটা দেওয়া হয় তার অ্যাকচুয়াল নাম হলো বিলস অফ রাইট, মানে বিলস অফ রাইট। ওইটাই হচ্ছে যে 10th অ্যামেন্ডমেন্ট, 10টা অ্যামেন্ডমেন্ট করা হয়, সেটা হচ্ছে এই বিলস অফ রাইট। তো এই বিলস অফ রাইটসে কী আছে? না, এই রাইটসগুলো কি, রাইটসগুলোর ফিচারগুলো কি না, এগুলো গ্যারেন্টিড রাইটস আর হচ্ছে জাস্টিসেবল। গ্যারেন্টিড কেন? ওই যে আগেই বলেছি যে গ্যারেন্টি কাকে গ্যারেন্টি দিচ্ছে না, ফান্ডামেন্টাল ল অফ ল্যান্ড অর্থাৎ কনস্টিটিউশন। জাস্টিসেবল মানে কি? জাস্টিসেবল মানে হচ্ছে এগুলো এনফোর্স কে করবে? এগুলো এনফোর্স করবে হচ্ছে কোর্ট অফ ল, সেটা সুপ্রিম কোর্ট হতে পারে বা হাই অর্থাৎ ফেডারেল কোর্টও হতে পারে, কারণ ওখানে তখন ফেডারেল কোর্ট ছিল, স্থাপন করা হয়েছিল সেটা। তো এটা হলো অরিজিনাল গল্প। এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ছি। তো ফান্ডামেন্টাল রাইটস তো পড়ছি, তো এই ফান্ডামেন্টাল কেন বলা হচ্ছে? তোমরা আগেই জানো যে এই যে ফান্ডামেন্টালস কথাটা এসছে কেন? কারণ ফান্ডামেন্টাল অর্থাৎ বেসিক, বেসিক অর্থাৎ মানে একটা যেটা ন্যূনতম যেটা দরকার সেটার জন্য। তো সেই জন্য একে ফান্ডামেন্টাল রাইটসও বলা হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হলো না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ ফান্ডামেন্টাল টু হিউম্যান এক্সিস্টেন্স, মানে একটা মানুষ বেঁচে থাকার জন্য যেটা বেসিক দরকার সেটা। আর একটা হচ্ছে এনফোর্সেবল, অর্থাৎ এটা এনফোর্স করা হয়, এনফোর্স করা হবে কার দ্বারা? না, কনস্টিটিউশনের দ্বারা। এবং কে করবে? সেটা কোর্ট অফ ল করবে। সেটা আবার কি হলো? জাস্টিসেবল। সেটা হচ্ছে কে করবে? সেই জাস্টিসটা কে করবে? কে দেখবে যেটা ফান্ডামেন্টাল টু হিউম্যান এক্সিস্টেন্স অর্থাৎ বেসিক, সেটা দেখবে হচ্ছে কোর্ট। তো সেই জন্যই বলা হয়েছে যে জাস্টিসেবল। তো আমাদেরও এই যে রাইটসগুলো দেওয়া হয়েছে সেগুলো একদম ইউএসএ থেকে দেওয়া হয়েছে, একদম যেটা ইউএসএতে আছে সেরকম ফিচার্স মানে এগুলো যে ফিচার্স, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স, ওদের ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স একই প্রায়, ঠিক আছে? সবাই জানে এটা। তো এটা গেল তো অরিজিনের গল্প। এবারে যেটা আসছি, এবারে ফান্ডামেন্টাল রাইটসের আরও একটা ফিচার হচ্ছে কি, এখানে দেখো, ফান্ডামেন্টাল রাইটস অপারেট অ্যাজ লিমিটেশন অন দ্য টাইরানি অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড arbitrary laws of the legislature। এর মানে কি? দেখো, আমাদের দেশে যে কোনো একটা নেশনে লেজিসলেচাররা থাকে, মানে যে ল বানায়, এবং এক্সিকিউটিভরা থাকে, অর্থাৎ যে এক্সিকিউট করে ওই লগুলো যে বানানো সেগুলো এক্সিকিউট করে। এবার সেই এক্সিকিউটিভরা বিভিন্ন অর্ডারও পাস করতে পারে। তো এখন এই ফান্ডামেন্টাল লস যদি না থাকতো তাহলে কী হতো? তাহলে তো এক্সিকিউটিভ মানে লেজিসলেচার যারা ল বানাতো সে তো যে কোনো ল বানিয়ে দিত, একে ওই করতে দেবো না, কোনো একটা কি বলে ভুলভাল বলতে দেবো না, অর্থাৎ কথা বলতে দেবো না, এর গভর্নমেন্টের এগেনস্টে বলা যাবে না, এগুলো তো বলতেই পারে, এগুলো এরকম ল আনতেই পারে। তো এই ফান্ডামেন্টাল রাইটসটা কী করে? ফান্ডামেন্টাল রাইটস একটা পরিধি বানিয়ে দেয়। না, কি পরিধি? না, তুমি এক্সিকিউটিভ এবং লেজিসলেচার
এই দুজন এই পরিধির ওপর, পরিধির বাইরে তুমি যেতে পারবে না, অর্থাৎ একটা অ্যাম্বিট তৈরি করে না, তুমি এর মধ্যেই থাকো বাবা, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তোমরা এর মধ্যেই থাকো, এর মধ্যে যা খুশি করো, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। তো এই জন্য বলছে ফান্ডামেন্টাল রাইটস অপারেট অ্যাজ এ লিমিটেশন অন টাইরানি। টাইরানি কথার মানে হচ্ছে ইচ্ছাকৃত, ইচ্ছা, ঠিক আছে, অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড অ্যারবিটারি লস, মানে এটাও অ্যারবিটারি লটার মানে হচ্ছে ইচ্ছাকৃত ল, ইচ্ছা মতো ল বানাতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আর একটা ফিচার্স, ঠিক আছে। এবারে যেটা আসছি সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনে তোমরা সবাই জানো যে ফান্ডামেন্টাল রাইটসের যে প্রভিশন আছে সেটা কোথায় আছে না, আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে আছে, এবং আর্টিকেল নাম্বার কত 12 থেকে 35, ঠিক আছে। তো 12 থেকে 35 পার্ট 3, এটা একদম মুখস্থ করা, সবাই জানে প্রায়, ঠিক আছে। তো আচ্ছা, প্রথমে যখন আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমাররা এই রাইটস টু ফান্ডামেন্টাল রাইটস দেয়, 7টা ফান্ডামেন্টাল রাইটস দেয় অরিজিনালি, মানে যখন সেটা তৈরি করা হয় 7টা ফান্ডামেন্টাল রাইটস দেয়। কী কী আমরা আসছি, 1 নম্বর রাইট টু ইকুয়ালিটি, সেটা কত থেকে কত না 14 to 18। রাইট টু ফ্রিডম, সেটা কত 19 to 22। তারপরের যে রাইটসটা আছে সেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে কত না আর্টিকেল 23 to 24। 4 নম্বর যে টাইপের যে রাইটসটা আছে সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সেটা কত না আর্টিকেল 25 to 28। আর একটা হচ্ছে 5 নম্বর যেটা রাইট, সেটা হচ্ছে কালচারাল রাইটস অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা হচ্ছে কত 29 to 30। আর যেটা আছে সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, এটা আর্টিকেল 31। আর আরেকটা যেটা 7 নম্বর যেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে, সেটা হচ্ছে কত একদম 32। এটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, এর পরেও আরও কিন্তু রয়েছে, কারণ কি 12 to 35, মানে এখনও 3টে আর্টিকেল বাকি আছে, তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এই যে রাইট টু প্রপার্টি, অর্থাৎ 6 নম্বর যে রাইট টু প্রপার্টি আর্টিকেলটা আছে, আর্টিকেল 31, এটা কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে ডিলিট করে দেওয়া হয়েছে। দেখো 44 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে এটা দিয়ে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা কি না ওটাকে ডিলিট করে ওখানের যে রাইটটা আছে অর্থাৎ রাইট টু প্রপার্টি, এটাকে একটা লিগ্যাল রাইট বানিয়ে দেওয়া হয়েছে। সেটা কি না 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এটা কোথায় দেওয়া হয়েছে, আর্টিকেল 300-এতে ইনক্লুড করা হয়েছে, পার্ট 12 আর্টিকেল 300A, ঠিক আছে। তো আমরা দেখো এখানে আমরা যেটা আছে সেটা যে প্রথমে শুরু হচ্ছে কি রাইটগুলো দিয়ে যে শুরু হচ্ছে, সেটা শুরু হচ্ছে দেখো 14 থেকে 18। আরে আমাদের ফান্ডামেন্টাল রাইটস তো 12 to 35, তাহলে 12, 13 কোথায় গেল? তো এই যে 12 এবং 13 এটা অ্যাকচুয়ালি ডেফিনিশন, কিছু জিনিসের ডেফিনিশন বলছে। একটা বলছে স্টেটের ডেফিনিশন, আর একটা হচ্ছে লয়ের ডেফিনিশন, ঠিক আছে। তো দেখো আগেই বললাম যে ডেফিনিশন অফ দ্য স্টেট, অর্থাৎ 12 আর 13 এটা কি না স্টেটের ডেফিনিশন, আর আর্টিকেল 13 এটা কি না লয়ের ডেফিনিশন। তো এই স্টেটের ডেফিনিশন কি বলছে দেখো, আমাদের এই কনস্টিটিউশনে যখনই কোনো
কোনো কনস্টিটিউশন দেখবে এই যখন তোমরা এমনি যখন পড়ার সময় পড়বে তখন দেখবে অনেক ডেফিনিশন আছে। এই স্টেটের ডেফিনিশন আবার ডিপিএসপিতেও আছে, ঠিক আছে? তো সেরকমভাবে এখানেও আছে। তো এখানে কি বলছে না, স্টেট কাদের বলা হবে, যে এই সমস্ত যে আমরা বলছি যে স্টেটের এই পাওয়ার আছে, স্টেটের এই লেজিসলেচার, স্টেটের এই এক্সিকিউটিভ, স্টেট এই ওপর মানে এই পরিধির বাইরে যাওয়া যাবে না। এটা কেন বলছি, স্টেট কথাটার মানে কি? তো স্টেট কথাটার মানে আর্টিকেল 12-এই বলছে। তো এই আর্টিকেল 12-এ স্টেট কাদেরকে বলবো, 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 2 নম্বর হচ্ছে পার্লামেন্ট অফ অর্থাৎ লেজিসলেচার পার্লামেন্ট অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ স্টেট, লেজিসলেচার অফ দ্য স্টেট, আর হচ্ছে লোকাল অথরিটিস। লোকাল অথরিটিস মানে হচ্ছে ধরো মিউনিসিপ্যালিটি, তারপর ধরো গ্রাম পঞ্চায়েত, এগুলো হচ্ছে লোকাল অথরিটিস। অ্যান্ড আদার অথরিটিসের মধ্যে বিভিন্ন অথরিটিস পড়ছে, সেগুলো হচ্ছে যেমন ধরো বোর্ড, মানে কি বলবো, ধরো স্কুল বোর্ড, যে WBS, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড, তারপর HS বোর্ড, এগুলো হচ্ছে। তাহলে একটা কোয়েশ্চেন আছে যে বাইরে ধরো আমাদের এমবাসি আছে, সেটা কি স্টেটের আন্ডার? অবশ্যই স্টেটের আন্ডার, কারণ আর্টিকেল 12-এ বলেই দিয়েছে যে আদার অথরিটিজ উইদিন টেরিটরি অফ ইন্ডিয়া অর আন্ডার কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এমবাসি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, অবশ্যই তাহলে সেটা স্টেটের আন্ডারে পড়ছে। এবার আর একটা আছে যে প্রাইভেট কোনো ইনস্টিটিউশন, সেটা কি স্টেটের আন্ডারে আসবে? অবশ্যই আসবে। কখন আসবে? যখন আবার সেই এখানে আদার অথরিটিজ আন্ডার দ্য টেরিটরি অফ ইন্ডিয়া আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটা কিনা গভর্নমেন্টের আন্ডারে। এই আধার কার্ডের যে এই সমস্তগুলো প্রাইভেটকেই দেওয়া হয়েছে, মানে প্রাইভেট অর্গানাইজেশনকে অনেক কিছুদিন আগেও দেওয়া হয়েছিল ওই ফর্ম মানে এই চেঞ্জ করার জন্য। ওটা কিন্তু অবশ্যই স্টেটের আন্ডারে, কারণ ওরা স্টেটের হয়েই কাজ করছে, অর্থাৎ গভর্নমেন্টের হয়েই কাজ করছে, ঠিক আছে? তো এই গেল ডেফিনিশন অফ দ্য স্টেট আন্ডার আর্টিকেল 12, ঠিক আছে? তো তোমাদের যখন ক্লাস নেব আমি কিছু ট্রিক্স দিয়ে দেবো, যেখানে তোমরা জানতে পারবে মানে কি করে আমাদের কনস্টিটিউশন পড়া যায়। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যখন তোমরা দেখবে তখন সাধারণ মানুষ বোঝার মতো নয়, মানে সাধারণ মানুষ, কারণ যেহেতু ওখানে যারা যারা কনস্টিটিউশন ফ্রেম করেছিল তারা ম্যাক্সিমামই তোমার ওই ল থেকে, মানে ল ব্যাকগ্রাউন্ডের, তো সেই জন্য ল্যাঙ্গুয়েজগুলো একটুখানি হার্ড। তো আমি যতদূর জানি সেটাকে আমি তোমাদের বলে দেবো কীরকমভাবে এই কনস্টিটিউশন পড়তে হবে। আচ্ছা, তো এবার আসছি আর্টিকেল 13। আর্টিকেল 13 কি বলছে? ডেফিনেশন অফ ল। আচ্ছা, এখানে ডেফিনেশন অফ ল তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি আর্টিকেল 13-এ যেটা বলছে কোনটা ল নয় সেটা অ্যাকচুয়ালি বলছে, ঠিক আছে? মানে এখানে বলছে ডেফিনেশন অফ ল, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলছে সেটা হচ্ছে কোনটা আমরা ল কনসিডার করব না সেটাকে। সেটা কি দেখো, এখানে যেটা আছে আমি একটু ওঠাই। দেখো, laws inconsistent with or in derogation of the fundamental rights, সেটা ল নয়। অর্থাৎ কোনো লয়ের কোনো ল যদি আনা হয় তার মধ্যে যে কিছু অংশ যদি ইনকনসিস্টেন্ট অর্থাৎ তার সাথে কনসিস্টেন্ট নয় এবং ফান্ডামেন্টাল রাইটসকে ডেরোগেট করছে অর্থাৎ ইনফ্রিঞ্জ করছে, মানে ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে, তাহলে সেটা কিন্তু আমরা ল ধরবো না। তার মানে এখানে বলা হচ্ছে কি, আমি আগেই বললাম যে কোনটা ল নয় সেটা বোঝাচ্ছে। তো এই
আমরা যে এই যে লগুলো এখানে যে ল বলছে, তো কোনগুলোকে আমরা ল বলে ধরবো, সেটা হচ্ছে অল লজ ইন ফোর্স ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এখানে বলছে দেখো, লজ ইনক্লুডস এনি অর্ডিন্যান্স, এনি অর্ডার, বাই ল, রুল, রেগুলেশন, নোটিফিকেশান, এই যে আমাদের পিএসসির যে নোটিফিকেশান বেরোয় সেটাও একটা ল, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা যে লটা হয়ে গেছে সেটাও কি হবে, মানে অর্থাৎ যে লটা ফোর্স আছে সেটাও কি অবশ্যই সেটা ইনক্লুড করবে। এটা হচ্ছে লজের ডেফিনিশন। আবার দেখো আর্টিকেল 13-এ এবারে আর্টিকেল 13 ক্লজ 4 কি বলছে? আর্টিকেল 13 ক্লজ 4 বলছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন মেড আন্ডার আর্টিকেল 368। তার মানে আর্টিকেল 368-এ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে সেগুলোতে এই আর্টিকেল 13-এর যে ল এর ডেফিনেশন সেটা অ্যাপ্লাই হবে না। তার মানে মোট কথা হলো কনস্টিটিউশন ওয়াইজ যে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ল নয়। কিন্তু কেশবানন্দ ভারতীতে কেস যেটা হয়েছে 1973, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি এই ফান্ডামেন্টাল রাইটসের কোনো বেসিক স্ট্রাকচারকে যদি সেটা ইনফ্রিঞ্জ করে, অর্থাৎ বেসিক স্ট্রাকচারের যে এগেনস্টে হয়, তাহলে সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। কোন গ্রাউন্ডে? যেটা বেসিক স্ট্রাকচার ডক্টরিনের এগেনস্টে। তো সেটাই এখানে বলেছে। এবার যেটা তোমাদের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আর্টিকেল 14। আর্টিকেল 14 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, মানে রাইট টু ইকুয়ালিটি এখান থেকে শুরু হচ্ছে। আর্টিকেল 14 যেটা বলছে সেটা হচ্ছে, দেখে নিই আমরা। দেখো বলছে দ্য স্টেট, এখানে দেখো স্টেট কথাটা আছে, স্টেট মানে ওই যে আর্টিকেল 12-এর স্টেট হচ্ছে, দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে দুটো কথা আছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই যে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা কিছুই না, একটা হচ্ছে মানে একই জিনিস দুটো ধরন, মানে দুটো ভাবে বলেছে। তো একটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট, একটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট। তো এই যে ইকুয়ালিটি বিফোর ল যেটা আছে এটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। যে এই যে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কি? পজিটিভ নেগেটিভ ব্যাপারটা হলো একটা পজিটিভলি বলছে, অর্থাৎ যে মানে যে মিনিংটা সেটা পজিটিভ ওয়েতে বলছে, মানে পজিটিভ কনসেপ্ট একটা, আর একটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। এই ইকুয়ালিটি বিফোর লতে যেটা তোমাদের যেটা আছে এই যে ব্যাপারটার নাম কি? ব্যাপারটা হচ্ছে কোথা থেকে এসছে? ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে ইউকে, অর্থাৎ ইংল্যান্ডের কনসেপ্ট, এটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। তার মানে কি ইকুয়ালিটি বিফোর ল কথার মানে হচ্ছে নো ওয়ান অ্যাবভ দ্য ল, ঠিক আছে। কোনো এখানে দেখো স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট, মানে নো ডিসক্রিমিনেশন, ঠিক আছে। তার মানে একটা নো কথাটা আছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে এই জন্য এটাকে বলছে নেগেটিভ কনসেপ্ট। এটা কোথা থেকে এসছে না, ডাইসিস কনসেপ্ট অফ রুল অফ ল, ঠিক আছে। তো এখানে এই ডাইসিস কনসেপ্ট অফ রুল অফ লটা কি না, এই রুল অফ লতে কি বলা হয়েছে না, কোনো পার্সনকে কোনো প্রিভিলেজ দেওয়া হবে না, মানে এই বার্থ, ক্রিড, লাইফ এর গ্রাউন্ডে কোনো পার্সনকেই আমরা ডিসক্রিমিনেট করবো না, সবাইকে সমান চোখে দেখব। এটাই হচ্ছে ডাইসিস কনসেপ্ট রুল অফ ল। মানে আমাদের ইকুয়ালিটি বিফোর ল যেটা এটা দেওয়া হয়েছে এই যে রুল অফ ল এর, মানে ডাইসিস রুল অফ ল থেকেই নেওয়া হয়েছে।
আর একটা যেটা হচ্ছে সেটা কি না, সেটা এই যে ইকুয়ালিটি বিফোর ল, এই ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল, দেখো ইকুয়াল প্রোটেকশন অফ ল এই ব্যাপারটা কোথা থেকে নেওয়া আসছে না, ইউএসএ থেকে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট। ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ল সবার জন্য সমান, মানে লয়ের প্রোটেকশন সবার জন্য সমান, অর্থাৎ এখানে কোনো নো ডিসক্রিমিনেশন। এখানে দ্য স্টেট উইল এনশিওর, মানে স্টেট তোমাকে এনশিওর করবে যে কোনো লই কারোর এগেনস্টে নয়, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট, ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় পজিটিভ কনসেপ্ট। আর এখানে একটা কথা বলা হচ্ছে, এই যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি যেটা মানে যে মানে অ্যাকচুয়াল যে কনসেপ্ট সেটা হচ্ছে লাইক শুড বি ট্রিটেড অ্যাজ লাইক, আনলাইক শুড নট বি ট্রিটেড অ্যাজ লাইক। তার মানে ধরো একটা ছেলে, বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে একটা সামনে একটা গান পেয়েছে, সেই গান দিয়ে তার সামনে একজন আছে তাকে গুলি করে দিল, ঠিক আছে। তার মানে সে কিন্তু কোনো না ভেবেই সে গুলি করে দিয়েছে, এবং আর একজন যে নাকি অ্যাডাল্ট, সে সব কিছু বুঝতে পারে, তার সে ইচ্ছা করে একটা মানুষকে গুলি করে দিল। তার মানে কি দুজনে কিন্তু গুলি করে দিল, কিন্তু দুজন সমান নয়, দুজনের মানে মেন্টাল কি বলবো, মেন্টাল এবিলিটি সমান নয়। একজন না বুঝে করেছে, একজন বুঝে করেছে। সেই জন্য এখানে বলছে লাইক শুড বি ট্রিটেড অ্যাজ লাইক, আনলাইক শুড বি ট্রিটেড অ্যাজ লাইক, আনলাইক শুড নট বি ট্রিটেড অ্যাজ লাইক। কারণ ও তো আনলাইক, ছোট্ট বাচ্চাটা তো আনলাইক, তার মানে তার সাথে ওই বাচ্চাটার মানে বড় লোকটার অর্থাৎ অ্যাডাল্ট লোকটার ইকুয়াল করা যাবে না, ঠিক আছে। এবং আমাদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটাও দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে যে অ্যাক্টে যেটা লোকজন বলছে যেটা ইকুয়ালিটি বিফোর লয়ে মানে অর্থাৎ আর্টিকেল 14 এগেনস্টে, তো সরকার যেটা দিয়েছে এটা মানে যেটা যুক্তি দিয়েছে যে এই যে ইকুয়াল প্রোটেকশন, তো যারা ইকুয়াল সার্কামস্ট্যান্সেস থাকবে, তার মানে ধরো একটা এই যেটা বলেছে যে মুসলিমদের জন্য কেন দেওয়া হচ্ছে না, কারণ মুসলিমরা তো ওখানে পারসিকিউটেড হচ্ছে না, সেই জন্য ওরা তো ইকুয়াল সার্কামস্ট্যান্সে নেই, সেই জন্য ওদের দেওয়া হচ্ছে না। যারা ইকুয়াল সার্কামস্ট্যান্সে আছে, অর্থাৎ যারা রিলিজিয়াস পারসিকিউশন হচ্ছে, তাদেরই তো প্রিভিলেজ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা তো ডিসক্রিমিনেশন নয়, এটা হচ্ছে একটা আমরা ডিফারেন্সিয়েশন করছি, মানে আমরা এটা কিন্তু ডিসক্রিমিনেশন নয়, এটা কিন্তু একটা মানে কি বলবো, ওরা সেই অবস্থাতে নেই তাই জন্য আমরা প্রোভাইড করছি, এই ব্যাপারটা হলো সেটাই, ঠিক আছে। তো এটা গেল তোমার রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ যেটা আর্টিকেল 14। তো এই 14-এর কিছু কিছু এক্সেপশন আছে, মানে কাকে রাইট টু ইকুয়ালিটির মধ্যে রাখা যাবে না, অর্থাৎ কাকে ইকুয়াল ধরা হবে না। প্রথমত হচ্ছে প্রেসিডেন্ট, তারপর হচ্ছে গভর্নর, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে দেখো প্রেসিডেন্টের এগেনস্টে কোনো প্রেসিডেন্ট কোনো কোর্টে অ্যান্সারেবল নয়। তারপর হচ্ছে এই যে প্রেসিডেন্ট কোনো ক্রিমিনাল প্রসিডিংস হবে না, কিন্তু সিভিল প্রসিডিংস হবে, কিন্তু 2 মাস এখানে দেখো সিভিল প্রসিডিংস করা যাবে, সিভিল প্রসিডিংস করা যাবে, কিন্তু 2 মান্থস আফটার দ্য নোটিস, মানে 2 মাস নোটিস দিয়ে তারপর তার এগেনস্টে সিভিল প্রসিডিংস চালানো যাবে, ঠিক আছে। তারপর ধরো কারা ইয়েতে নেই, এই যে কাকে ইকুয়াল মানে এক্সেপশন, যেমন হচ্ছে যারা ওই ধরো কনসিউলার, মানে ধরো কোনো দেশের হাই কমিশনার আসছে, ঠিক আছে, বা এখানে আছে যেমন এই যে অ্যাম্বাসেডার, ডিপ্লোম্যাটস যারা আছে তারা,
তারপর ইউএনওর যে এজেন্সির যে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, এটা তোমার ওই ভিয়েনা কনভেনশন থেকে, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, এই কনভেনশনে একটা সাইন হয়েছে যে ডিপ্লোম্যাট যারা আছে তাদের এগেনস্টে কোনো মানে ক্রিমিনাল প্রসিডিংস এইগুলো করা যাবে না, কারণ তারা যে উদ্দেশ্যে এসছে তারা তাহলে কি করে করবে, তাই না? যে উদ্দেশ্যে আমাদের এখানে আসবে, অর্থাৎ কোনো ধরো ডেভেলপমেন্টে, তো তাদের এটা হ্যাম্পার করবে, তাই জন্য এদের এটা মানে এই ওদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে না, মানে রাইট টু ইকুয়ালিটির এক্সেপশন। বোঝা গেল? এবার দেখো আর্টিকেল 14 তো বলছে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, কিন্তু তাই কি? কিন্তু আর্টিকেল 14 তো অন্য কিছু বলছে। আর্টিকেল 14 বলছে না, ডিসক্রিমিনেট করতে পারো, কিন্তু কিছু কিছু গ্রাউন্ডের ওপর ডিসক্রিমিনেট করা যাবে না, বাকি সবগুলো করতে পারো। এখানে মানে আর্টিকেল 14 যেটা বলছে না, স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ডস অফ অনলি রিলিজিয়াস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। আমরা যদি অরিজিনাল এটা দেখি, মানে যে আর্টিকেলটা এখানে দেখো, এখানে যেটা বলছে যে আর্টিকেল 15 কি বলছে দেখো, দ্য স্টেট সেম জিনিস, দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন only of birth, only of religious, race, caste, sex, place of birth and any of them। মানে এখানে কথাটা দুটো কথা, একটা হচ্ছে অনলি, এটা হচ্ছে, আর একটা হচ্ছে সিটিজেন। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই রাইটটা শুধুমাত্র সিটিজেন্সের জন্য। দেখো আগে যে রাইটটা ছিল আর্টিকেল 14-এ, দেখো এখানে এনি পারসন দেওয়া ছিল, মানে এই রাইটটা সবার জন্য, কিন্তু এই রাইটটা শুধুমাত্র সিটিজেনদের জন্য। তো কনস্টিটিউশনে এরকম কিছু কিছু কথা আছে, মানে ওয়ার্ড আছে, সেগুলো তোমাদের কীভাবে পড়তে আমি পরে বলে দেবো। তো যেখানে দেওয়া থাকবে যে পারসন, তাহলে বুঝবে সেইগুলো অল, সবার জন্য। আর যেখানে শুধুমাত্র সিটিজেন এক্সক্লুসিভলি মেনশন করা থাকবে, সেটা বুঝবে সিটিজেন। এরকম তুমি অনেক পাবে, এখানে দেখো সিটিজেন। তো এইগুলো ঠিক আছে। তাহলে 15-তে কি বলছে যে স্টেট ইয়ে করতে পারে, কি বলে ওটা, ডিসক্রিমিনেট করতে পারে এই 5 গ্রাউন্ডসে, মানে এই 5 গ্রাউন্ডসের ওপর কোনো ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে, কিন্তু অন্য গ্রাউন্ডে তুমি করতেই পারো, ঠিক আছে। এটা একটা জেনারেল। 2 নম্বর যে আর্টিকেল 15 + 2 যেটা বলছে যে কিসের ওপর ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে, সেটা কি না, অ্যাক্সেস অফ শপস, পাবলিক রেস্টুরেন্টস, হোটেল, প্লেসেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট, ইউজ অফ ওয়েলস, তারপর হচ্ছে পাবলিক রিসর্ট, এগুলোর ক্ষেত্রে ডিসক্রিমিনেট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছে ডিসক্রিমিনেট করা যাবে না। আচ্ছা, তো এখানে তো বললো ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে। তো আর্টিকেল 15 + 3 আবার কি বলছে দেখো, যে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফর মেকিং এনি স্পেশাল প্রভিশন চিলড্রেন অ্যান্ড উইমেন, ঠিক আছে। তার মানে কি, স্টেট চাইলে উইমেন এবং চিলড্রেনদের জন্য স্পেশাল প্রভিশন তৈরি করতে পারে। তার মানে আমরা এটা ডিসক্রিমিনেট করছি না, মানে কিছু কিছু জায়গায় ডিসক্রিমিনেশন আমরা অ্যালাউ করছি, সেটা কোথায় না, এই যে স্পেশাল প্রভিশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে। তারপর ধরো এখানে আছে যেটা যে ওই ধরো এখানে দেখো স্টেট কি করতে পারে, আর কি করতে পারে, স্টেট করতে পারে, স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন কাদের জন্য না, সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসের, তাহলে সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস সিটিজেনদের জন্য, যারা কি না শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য,
শিডিউল ট্রাইবদের জন্য যে স্পেশাল প্রভিশন নিয়ে আসতেই পারে, ঠিক আছে। তার মানে এটার এক্সাম্পল একটা দিয়ে দিই। এটা কি রিজার্ভেশন, বিভিন্ন আমাদের ইয়েতে যে সিট রিজার্ভেশন থাকে এসসি এসটিদের জন্য, সেটা একটা উদাহরণ। আর একটা কি বলছে যে এই আর একটা যেটা ডিসক্রিমিনেট করতে পারে সেটা হচ্ছে যে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, ঠিক আছে, সেই তাদের জন্য কোনো কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য এবং প্রাইভেট ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য স্পেশাল প্রভিশন আনতে পারে, ঠিক আছে। এইটা নিয়ে একটা বিখ্যাত কেস হচ্ছে, সেটা হচ্ছে চম্পাকাম দুরাই রাজন কেস। তো এই ব্যাপারটা আমরা পরেও আসবো। তো এই হলো ব্যাপার। তো এখানে আমরা দেখছি যে স্টেট কিছু কিছু ব্যাপারে ডিসক্রিমিনেট করতে পারে, ঠিক আছে। তো দেখো আর একটা জিনিস, এই যে এসসি এসটিদের ডিসক্রিমিনেট করছে এরকম ব্যাপার নয়। দেখো ওরা কিন্তু হিস্টোরিক্যালি দেখতে গেলে একটু পিছিয়ে আছে, ঠিক আছে। তো এই যে পিছিয়ে আছে, তো ওরা বলতে গেলে আগে থেকে, মানে আমরা যদি হিস্ট্রিতে যাই তাহলে ওরা খুব একটা সুবিধা পেত না, কোনো জায়গায় যেতে পারতো না, কোনো প্রাইভেট মানে কোনো কলেজে বা ভর্তি হতে পারতো না, সেরকম ব্যাপার হয়েছে। তো তো আচ্ছা, একটা জিনিস তোমাদের ব্যাপারটা বাদ চলে গেছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস এর কথাটা। এখানে যেটা রয়েছে আর্টিকেল 15 ক্লজ 6, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে 15 ক্লজ 5। আর যেটা 15 ক্লজ 6 যেটা হচ্ছে 103rd অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, সেটা ওই ইকোনমিক্যালি উইকার সেকশনের প্রভিশনটা। ওখানে কি না, স্টেট চাইলে এই স্পেশাল প্রভিশন ইকোনমিক উইকার সেকশনের জন্য আনতে পারে। তো আমরা দেখছি যে ইকোনমিক্যালি উইকার সেকশন, তারপর ধরো এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, এদেরকে কেন ডিসক্রিমিনেট, অর্থাৎ এদেরকে কেন আলাদা করা হচ্ছে, যদিও রাইট টু ইকুয়ালিটি বলছে সবাই সমান। তো ব্যাপারটা দেখো, এটা আমরা যদি দেখি যে রাইট টু ইকুয়ালিটিতে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল বলছে যে যারা যারা একই সার্কামস্ট্যান্সে আসে তাদের ক্ষেত্রে লয়ে সমান দৃষ্টিভঙ্গিতে দেখবে। কিন্তু এরা তো মানে ওই সমান জায়গায় নেই, এরা তো অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি দেখতে গেলে এরা ডিপ্রেসড ক্লাস ছিল। তো যখন আমাদের কনস্টিটিউশন বানানো হয়েছিল তখন তো এরা ডিপ্রেসড ক্লাস, এরা তো একই জায়গায় সাধারণ মানুষের সাথে, অন্যান্য মানুষের সাথে একই জায়গায় নেই, এরা তো ডিপ্রেস, এরা তো পিছিয়ে আছে। তো এদেরকে এগিয়ে দেওয়ার জন্য যাতে রাইট টু ইকুয়ালিটিটা আমরা অ্যাপ্লাই করতে পারি, তার জন্য এই স্পেশাল প্রভিশনগুলো দেওয়া হচ্ছে। এডুকেশনাল ইনস্টিটিউটে বিভিন্ন প্রভিশন নেওয়া, যাতে ভর্তি হতে পারে তারা ভালোভাবে এডুকেশন পায়, এগুলোই হচ্ছে ব্যাপার। এগুলোর কারণেই কিন্তু এই আর্টিকেল 15 ক্লজ 5 আর আর্টিকেল 15 ক্লজ 4 এগুলো অ্যাড করা হয়েছে। তো এটাই হলো এগুলোর কারণ। আচ্ছা, এবারে যেটা আসছি আর্টিকেল 16, এটা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মানে পাবলিক এমপ্লয়মেন্ট ম্যাটারে কীরকমভাবে ইকুয়ালিটি করা হয়। সেখানে কি বলছে না, যে দেখো এখানে বলছে দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন ইন matters relating to employment and appointment to any office under state, মানে স্টেটের আন্ডারে যদি কোনো অফিসের অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে ইকুয়ালিটি অফ অপরচুনিটি করা হবে সবার সিটিজেনদের জন্য। এখানে আগেই বলেছি যে এখানে সিটিজেন্স লেখা থাকবে, সেটা শুধুমাত্র সিটিজেনদের জন্য, তো এটা এক্সক্লুসিভলি সিটিজেনদের জন্য। তো এখানে কি বলছে যে সমস্ত সিটিজেনদের সেখানে অপরচুনিটিটা ইকুয়াল হবে। কোথায় না, এমপ্লয়মেন্টে, পাবলিক এমপ্লয়মেন্টের এবং অ্যাপয়েন্টমেন্টে, ঠিক আছে, যেটা কিনা স্টেটের আন্ডার। আর আর্টিকেল 16 ক্লজ 2 কি বলছে? আর্টিকেল 16 ক্লজ 2 বলছে নো সিটিজেন
no citizen shall on the grounds only religious, race, caste, sex, descent, place of birth, residence, and any of them be ineligible for or discriminated against in respect of any employment under state. মানে স্টেটের যে আন্ডারে যে সমস্ত এমপ্লয়মেন্টগুলো হবে সেখানে এই 7টা গ্রাউন্ড, রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, ডেসেন্ট অ্যান্ড রেজিডেন্স, অর্থাৎ কে কোথায় থাকে, সেটার ওপর কোনো সিটিজেনকে ডিসক্রিমিনেট করা যাবে না, শুধুমাত্র এই গ্রাউন্ডগুলোতে। সেই জন্য এখানে লেখা আছে দেখো, অনলি অফ, ঠিক আছে। তো এটা হচ্ছে জেনারেল, কিন্তু এক্সেপশানও আছে। এক্সেপশান কোনগুলো? এক্সেপশান হলো, দেখো এখানে বলছে যে আগে তো বললো যে ডিসক্রিমিনেট করা যাবে না এই সমস্ত এতে, আবার এখানে বলছে দেখো, আবার এখানে বলছে যে 4 এক্সেপশান, 4টে এক্সেপশান আছে। এটা হচ্ছে কোথায় কোথায় এক্সেপশান করা যাবে না, কোনো জায়গায় যদি রেসিডেন্স একটা ক্রাইটেরিয়া হতে পারে, কোনো একটা এমপ্লয়মেন্টে যদি রেসিডেন্স ক্রাইটেরিয়া হতে পারে, সেই রেসিডেন্স ক্রাইটেরিয়ার অ্যাপয়েন্টমেন্টে সেই যে ক্রাইটেরিয়াটা করতে পারে সেটার ক্ষমতা কার কাছে আছে? শুধুমাত্র পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স অ্যাজ এ ক্রাইটেরিয়া। তার মানে এখানে যে আর্টিকেল 16 ক্লজ 2-তে যেটা বলেছে যে রেসিডেন্সের ওপর কোনো ডিসক্রিমিনেট করা যাবে না, এখানে আবার যখন বলছে যে ডিসক্রিমিনেট করা যাচ্ছে, তখন কি বলছে যে পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব দ্য রেসিডেন্স অ্যাজ এ ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে পার্লামেন্ট একমাত্র রেসিডেন্স ক্রাইটেরিয়াতে রিক্রুটমেন্ট করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো বলছে স্টেট ক্যান প্রোভাইড রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস পোস্ট ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাস। ওখানে কিন্তু সোশ্যালি এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ছিল, আর্টিকেল 15-এ কিন্তু সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস ছিল। এখানে কিন্তু এনি ব্যাকওয়ার্ড ক্লাস, সেটা ইকোনমিক্যালি হোক, এটা ইকোনমিক্যালিও হতে পারে এবং এডুকেশনালিও হতে পারে। এখানে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো ক্রাইটেরিয়া নিয়েছে সে ইকোনমিক্যালি হবে কি এডুকেশন, এখানে এনি ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে। আর একটা কি না, কোন ব্যাকওয়ার্ড ক্লাসকে দেবে? যেটা নাকি নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড। মানে ধরো কোনো একটা এমপ্লয়মেন্ট, কোনো একটা অফিসে সেখানে অলরেডি কি বলে যেটুকু থাকা দরকার, এসসি থাকা দরকার, সেখানে এসসি আছে, সেখানে কি দেবে? সেখানে দেবে না। যেখানে অ্যাডিকুয়েট নেই সেখানে দেবে। সেই জন্য এখানে বলছে যেখানে নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড, ঠিক আছে এটা। আর যেটা হচ্ছে এক্সেপশন, সেটা হচ্ছে এখানে দেখো, a law can provide the incumbent of an office related to religious and denominational institution or member of a particular religion। মানে কোনো একটা ধরো রিলিজিয়ান ইনস্টিটিউশন আছে, মানে ধরো কোনো একটা স্টেটের আন্ডারে কোনো একটা মন্দির আছে, বা স্টেটের আন্ডারে সেটা আগে থেকেই ছিল হিস্টোরিক্যালি, সেখানে একটা কোনো কর্মচারী নেবে, সেখানে কিন্তু ওখানে লিখে দিতেই পারে স্টেট যে এখানে হিন্দু কর্মচারীই রাখা যাবে, ঠিক আছে, এখানে মুসলিম কর্মচারী রাখা যাবে না। সেই জন্য বলছে কিন্তু সেই ইনস্টিটিউশনটা কি গভর্নিং বডি, কিন্তু রিলিজিয়াস মানে স্টেটের আন্ডারে হতে হবে, ঠিক আছে। আর একটা যেটা আছে ইকোনমিক্যালি উইকার সেকশন, সেটা হচ্ছে যেটা 10% রিজার্ভেশন ইন এনি এমপ্লয়মেন্ট ইন দ্য স্টেট, সেটা করতে পারে। এটা হচ্ছে নতুন 103rd অ্যামেন্ডমেন্টে এটা অ্যাড করা হয়েছে। তো আপাতত আর্টিকেল নাম্বার 16 পর্যন্তই থাকলো। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো
জানাবে, কমেন্ট সেকশানে জানাবে। আর যদি তোমরা এরকম আরও ক্লাস পেতে চাও, এরকম ডিটেলসে আরও ক্লাস পেতে চাও, তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং তাতে তোমরা, আমি কথা দিচ্ছি, তোমাদের পলিটিতে কোনো সমস্যা হবে না। যে কোনো কোয়েশ্চেন তোমরা অনায়াসেই করতে পারবে। এবং তোমরা যদি ডেসক্রিপটিভও লিখতে যাও অথবা ইউপিএসসি বা যেখানেই যাও, তোমাদের সেখানেও কিন্তু কাজে লাগবে। ধন্যবাদ।